এদের জন্য করতে গিয়ে মেয়েরাও তো প্রচুর আক্রান্ত হলেন, তাহলে কি হলো? সেই নিরাপত্তায় তো কাউকে পাওয়া গেল না। যারা মেয়েরা সারা বাংলাদেশ পৃথিবী জুড়ে, পৃথিবী জুড়েও তো অনেক জায়গায় হয়েছে শুনেছি, ছবিও দেখেছি, কিন্তু সেই মেয়েরা তো নিরাপত্তা পেলেন না। কাউকে ওয়াশরুমে গিয়ে যেতে হলো, কাউকে রুগীদের বিছানার পাশে লুকোতে হলো, কেউ মার খেলেন। একজন মহিলা পুলিশ কর্মীর তো দেখলাম কী অবস্থা হয়েছে। তাহলে তারা পুরুষদের কথা ছেড়ে দিন, পুরুষরা তো মারধর খাওয়ার জন্যই জন্য। পুরুষ আছেন রাত্রিবেলা ওলা উবেরে উঠে অনেকবার খুব অসুবিধার মধ্যে পড়েছেন, আমাদের কাছে তো আসেন যে দিদি হঠাৎ বললো সব দিয়ে দিন, না তো এক্ষুনি বলবো শ্লীলতাহানি করছেন, আমরা সব দিয়ে দিন, না তো চিৎকার করবো গায়ে হাত দিয়েছেন। তাহলে পুরুষের জন্য রাত কোথায় নিরাপদ? তাহলে আমাদের বলতে হবে একটা শহর যেন সব মানুষের জন্য নিরাপদ। রাত দখল প্রসঙ্গ টানলেন, সেদিক থেকে বহু সাধারণ মানুষ বলছেন যে রাত দখলে কি মহিলারা শুধু পা মেলানেন ফেসবুকে ছবি ছাড়া? দেখুন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমার ভূমিকা থাকতে পারে না। যে রাত দখলের মানেটা কি? যে আমি এখানে একটা অন্য কথা বলবো, জানেন, আমি একটা এই কর্মসূচিকে খুব পজিটিভলি নিচ্ছি এবং আমার ছেলেদের আমি এই কথা বলেছি, আজকে ওনাদের দেখে শেখ, তোরা কেন স্বপ্নদ্বীপের সময় এই জিনিস করতে পারিসনি, বা আপনারা কেন পারেননি? আজকে পুরুষ মানুষ তো অনেকেই বলছেন এসব কথাই, দিদি রিল করছে, বললাম যা খুশি ওনারা করুন, কিন্তু আমার বক্তব্য আপনারা কেন এটা করতে পারেননি স্বপ্নদ্বীপের সময়? আজ ওনারা শেখালেন এরমও কিন্তু হয়, এভাবেও সব কিছু করা যায়, তাই না? আমি কিন্তু পজিটিভলি নিতে পারি সব কিছু, যে ওনাদের দেখে কিন্তু এটা শেখার। বারবার আমি কিন্তু বলেছি মেয়েদের দেখে অধিকারের লড়াই কিন্তু শেখার, তাই জন্য আমি ওদের বারবার বলেছি তোদের লজ্জা পাওয়া উচিত যে তোরা কেউ স্বপ্নদ্বীপের সময় ভাবনাটাই ভাবতে পারলি না। কে জানে তাহলে আজকে চিত্র আরও অন্যরকম হতে পারতো। আর আমার সবচেয়ে খারাপ লাগে যে আপনারা কেউ কিন্তু আমাকে বিন্দুমাত্র ব্যক্তিগতভাবে জানেন না, না জেনে আমার সম্পর্কে এই কথাগুলো বলেন। যদি আমাকে না জানেন, আপনাদের কোনো রাইট নেই আমার সম্বন্ধে এভাবে কথা বলার। কেমন? আমার একটা অন্য কথা, যে রাত দখল কথাটা ওনারা বলেন না, বলছেন না, ওনারা তো একটা বানিয়েছেন, খুব খুব ভালো জিনিস করেছেন ওনারা যা করেছেন, কিন্তু এই রাত দখলটা কী বলুন তো? আমাদের বহু বহু নার্স দিদিরা, আয়া দিদিরা, যারা বহু বছর ধরে লোকের বাড়িতে রাত্রিবেলা ডিউটি করছেন, হসপিটালে ডিউটি করছেন, কল সেন্টারে যেসব বোনেরা আছেন, দিদিরা আছেন, সেক্টর 5-এ গেলেই দেখবেন, বা সারা সেক্টর 5 সল্টলেক এই জায়গার নিউ টাউনেই তো এইগুলো বেশি, তারা রাত্রে নেমে চা খাচ্ছেন, খাবার খাচ্ছেন। হোটেলে যে সমস্ত মহিলারা ডিউটি করেন, ওদের তো শিফটিং ডিউটি করছেন, বা যে সমস্ত মেয়েরা বারে গান একবারও ভাববেন না কিন্তু সঙ্গে সঙ্গেই তারা খারাপ, তাদের ওটা ডিউটি, তাদের ওটা প্রফেশন। যে সমস্ত মেয়েরা অনেক রাত জেগে প্রোগ্রাম করেন, শিল্পীরা, বহু মেয়ে আছেন, আরও বহু কিছু এখন আমার মনে পড়ছে না, সিকিউরিটি গার্ড যারা মহিলারা অনেক জায়গায় ডিউটি করেন রাত অবধি, রেল, কেন অনেক আজকাল তো মেয়েরা সব কিছুর মধ্যেই আছেন, তারা তো বহু রাত এয়ার হোস্টেস যারা, তারা রাতের প্লেনে ফ্লাইটে ডিউটি করেন না। তো আমার কথা, রাত কিন্তু তারা বহুদিন ধরেই দখল করে আছেন। ভাবার কোনো, এই ঘটনাটা ঘটেছে খুব, বা ডাক্তার যারা, তারাও তো নাইট ডিউটি করেন। আমার কথা কি বলুন তো, খুব লজ্জার, খুব ন্যাক্কারজনক, কিন্তু তার মানে এটা নয় তার জন্য রাতের দখলটা, এইটা রাত দখল করেও মেয়েরা বহুদিন আছেন। লাস্ট ট্রেনে কত মেয়ে বাড়ি ফেরে দেখবেন, বহু মেয়ে বাড়ি ফিরছে। আর একটা কথা সব মনে করিয়ে দিতে চাই, দিনের বেলাও কিন্তু বহু ঘটনা ঘটেছে, এর আগেও তার উদাহরণ আছে। এই যে বিভিন্ন কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেয়েদের হয় না এরম তো নয়, সেগুলো অনেক দিনের বেলাও ঘটে। কাজে আর মাথায় রাখবেন, পুরুষ মানুষের জন্যও রাতটা নিরাপদ নয়। স্বপ্নদ্বীপকে রাত 2টোর সময় যাদবপুরের নিচে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছিলো। আমাকে মেয়েরা কি বলছেন, ওটা তো পুরুষ মানুষ করেছিল। আরে পুরুষ মানুষ করেছিল বলে সেটা রেপ নয়। আমরা তো কোনোদিনও বলিনি পুরুষ, এবং আমি বারবার আমার সব ইন্টারভিউতে বলি পুরুষ মানুষ কিন্তু পুরুষ মানুষের দ্বারাই বেশি রেপড হয়। কিন্তু গত বছর জলন্ধরে একটি ছেলেকে কিন্তু রাত্রিবেলায় 4 জন মহিলা মিলে রেপ করে রাস্তার ধারে ফেলে যান। হয়, সব কিছু হয়, এটা কম সংখ্যায় কম, কিন্তু এই যে আমি বলি না বাচ্চা ছেলেদের যে অ্যাবিউজ সেক্সুয়াল, সেটা পুরুষ মানুষের দ্বারা বেশি হয়। কিন্তু আমায় সবাই এই প্রশ্ন করছেন, আরে এটা একটা কথা, রেপ মানে রেপ। অনেক মেয়েরাই আছেন যারা শ্বশুরবাড়িতে মহিলাদের দ্বারা নির্যাতিত, তাহলে সেটা নির্যাতন নয়? আপনারা বলুন, আপনারা মেনে, আজকে ওপরবেলা না করুন, এই ঘটনায় যদি প্রকাশ পায় যে এখানে আরও 3টি মেয়ে জড়িত ছিল, তাহলে আপনারা ধরে নেবেন এটা নির্যাতন নয়? এটার পাশবিকতা কমে যাবে? আপনারা বলতে চান আমাকে এই কথা? তাহলে আপনারা কী কারণে বারবার বলছেন যে স্বপ্নদ্বীপেরটা পুরুষরা করেছিল? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি এই কথাগুলো। আপনাদের খুব ধন্যবাদ যে আপনারা আমার সঙ্গে কথা বলতে এসেছেন। আমি জানতে চাই যে জানা গেল এই অত্যাচারে আরও 3 জন মেয়েও জড়িত ছিলেন, তাহলে এর পাশবিকতা কমে যায় বলুন? তাহলে আপনারা কেন বারবার বলেন স্বপ্নদ্বীপের ব্যাপারে পুরুষরা করেছিল রেপ? সে রেপ মানে রেপ।
তাহলে পুরুষের জন্যও রাত নিরাপদ নয়। বহু পুরুষ আছেন রাত্রিবেলা ওলা উবেরে উঠে অনেকবার খুব অসুবিধার মধ্যে পড়েছেন, আমাদের কাছে তো আসেন যে দিদি হঠাৎ বলল সব দিয়ে দিন, না তো এক্ষুনি বলবো শ্লীলতাহানি করছেন আমার, সব দিয়ে দিন, না তো চিৎকার করবো গায়ে হাত দিয়েছেন। তাহলে পুরুষের জন্য রাত কোথায় নিরাপদ? তাহলে আমাদের বলতে হবে একটা শহর যেন সব মানুষের জন্য নিরাপদ হয়, সব মানুষ যেন মানে কী বলবো সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারেন। আমাদের এটা কাম্য হওয়া উচিত নাগরিক হিসেবে, আমাদের তার জন্যে জাস্টিস চাওয়া উচিত, তার জন্যে আমাদের কি বলবো যে এরকম মিছিল জমায়েত এসব করা উচিত। কাজে এটা হতে পারে না। অথচ দেখুন সেদিন কিন্তু আপনাদের সঙ্গে বেশিরভাগ পুরুষরা হেঁটেছেন, আপনারাই জমায়েতের পরে নিজেরাই দাবি করেছেন সব অটো টোটো যেন থাকে, ওলা উবের যেন থাকে, যেই বাসগুলো থাকে তাদের চালকরা কারা? সব তো পুরুষ মানুষ। হয়তো আপনাদের অনেককেই আপনাদের বাবা দাদা স্বামী ছেলে ধরে নিয়ে গেছেন, একজন তো অশীতিপর বৃদ্ধাকে দেখলাম তার ছেলে নিয়ে গেছেন। তাহলে এটাও ভেবে দেখুন সেদিন কিন্তু প্রোটেকশনের জায়গায় সব পুরুষ মানুষ ছিলেন, যে পুলিশ কর্মীরা চারপাশে ছিলেন বেশিরভাগই পুরুষ ছিলেন। তাহলে আপনারা এটা ভাবুন যে আপনারা যেটা বলছেন আর যেটা করছেন দুটো কিন্তু মিলছে না। আপনাদের তারপরে বাড়ি ফেরার জন্য বহু দেখলাম টোটো যারা চালান অটো যারা চালান নিজেদের ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। তাহলে এটা জানবেন সমস্ত পুরুষ যেমন খারাপ নন, সমস্ত মহিলাও ভালো নন। সেই খারাপ মহিলাদের জন্যে লড়াই করি, আর সেই ভালো কিছু পুরুষ আমাদের সঙ্গে আছেন। পুরুষ মানেই ধর্ষক নয়, আর মহিলা মানেই দেবী নন। আমরা বারবার এটা বলতে চাইছি, আপনারা কী কারণে আমাকে এত গালাগাল করছেন সেটা শুধুমাত্র আপনারাই বলতে পারবেন, কিন্তু এটা পরিষ্কার ভাষায় জানাতে চাই যে এই ঘটনায় আমরা সবাই অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং মনে করি এর আশু বিচার একটা দরকার। অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা ওর বাবা মায়ের প্রতি। তো কারণ স্বপ্নদ্বীপের বাবা মাকে দেখেছি বলেই ওর বাবা মার কষ্টটা বুঝতে পারি। তো আমি জানতে চাই ওর বাবা মায়ের পাশে আপনারা কজন গেছেন বলুন তো? ওর বাড়িতে আপনারা কবার গেছেন? ওর পারলৌকিক কাজে থাকার চেষ্টা করেছিলেন? এক্স্যাক্টলি ওর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমার ছেলেরা কিন্তু আজও স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। আপনারা করেছেন চেষ্টা? জানতে চেয়েছেন যে মহিলা কমিশন থেকে ওর বাড়ি যাওয়া হয়েছে কি না, কী খবরাখবর হলো, কী করলো? আপনারা করেননি আমি জানি। আপনারা আমাকে গালাগাল দিতে এত ব্যস্ত রইলেন, এসবগুলো ভাবলেনই না। তার বদলে আমি যেগুলো বললাম আপনাদের উপর না আমার কোনো রাগ নেই, বিশ্বাস করুন। আমি একটা রবীন্দ্রনাথ বলে গেছেন না, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। আপনারা বোধহয় যেটুকু আমি মানে সামান্য যেটুকু লোকে আমায় চিনত, আপনারা বোধহয় আমাকে আরও বিখ্যাত করে দিলেন। কারণ সবাই ভাবতে শুরু করলেন কে এই মহিলা, এত গালাগাল কেন তাকে দেওয়া হচ্ছে? যারা আমায় চিনতেন না তারা আমায় চিনতে শুরু করলেন। হ্যাঁ, আপনাদের কারণে আমাকে লোকে চিনতে শুরু করলেন। কাজে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, বিশ্বাস করুন। আপনারা খুব ভালো আর সুস্থ থাকুন। আপনাদের গালাগাল দেবার এই যে উৎসাহ, এই যে দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমি সেটাই চাই। কিন্তু এইটা বললাম যে আমরাও কিন্তু চুরি পরে বসে নেই, আপনাদের নাম কিন্তু নোট করা হয়েছে। ভগবান না করুন আপনাদের কোনো দিন কোনো বিপদ আসুক, যদি আসে তখন কিন্তু আমাদের ভেবে দেখতে হবে আমরা কি করব। যেই রাতে রাত দখল হলো সেই রাতেই আরজিকর হাসপাতালে কিন্তু কার্যত একটা তাণ্ডব চললো। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, রাত দখল তো করা ছিল সেখানে যেখানে প্রমাণ ছিল, সেই প্রমাণই কার্যত লোপাট হয়ে গেল, তাহলে রাত দখলের মানেটা কি রইল? না, এগুলো তো একটু অন্যরকম প্রশ্ন, এটা বলতে পারবো না। কিন্তু এইটুকু সবসময় ভেবেছি যে রাত দখল মেয়েদের জন্য করতে গিয়ে মেয়েরাও তো প্রচুর আক্রান্ত হলেন, তাহলে কি হলো? সেই নিরাপত্তায় তো কাউকে পাওয়া গেল না। যারা মেয়েরা সারা বাংলাদেশ পৃথিবী জুড়ে, মানে পৃথিবী জুড়েও তো অনেক জায়গায় হয়েছে শুনেছি, ছবিও দেখেছি, কিন্তু সেই মেয়েরা তো নিরাপত্তা পেলেন না। কাউকে ওয়াশরুমে গিয়ে যেতে হলো, কাউকে রুগীদের বিছানার পাশে লুকোতে হলো, কেউ মার খেলেন। একজন মহিলা পুলিশ কর্মীর তো দেখলাম কী অবস্থা হয়েছে। তাহলে তারা পুরুষদের কথা ছেড়ে দিন, পুরুষরা তো মারধর খাওয়ার জন্যই জন্মেছে, তো সে বউয়ের হাতেই হোক আর রাস্তায় মারের জন্যই হোক। তো কিন্তু মহিলাদের কি হলো? মহিলারা তো নিরাপত্তা পেলেন না। আমি খুব এটা জানতে আগ্রহী। আপনাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে যে মেয়েদের পোশাক নিয়ে যখন আপনার এত আপত্তি, আপনি শাড়ি ছেড়ে কেন এই ধরনের পোশাক পরেছেন? এ আবার কি কথা? আমি কি কখনো বলেছি? আমি বলেছি মেয়েদের শাড়ি পরতেই হবে? কোনোদিন বলেছি আমি এ কথা? আমার একটা ইন্টারভিউ দেখান তো কোথাও আমি বলেছি মেয়েদের শাড়ি পরতে হবে? আমরা সবাই এটাই বলি
যে মেয়েরা রাস্তাঘাটে যেসব পোশাক পরে হাঁটাচলা করেন তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কথা ছিল সেই পোশাক দেখে যখন আপনারা তো কেন পরেন, সবাই দেখবে বলেই তো পরেন, সেই সবাই দেখলে আবার তখন কেন আপনাদের আপত্তি? আমি কোথাও তো কোনো দিন বলিনি মেয়েদের। ইভেন আমি ওইটাও বলি যে এই যে শাখা পরা সিঁদুর পরা নিয়ে এত কথা, এইসব কথা কে বলতে বলেছে আপনাদের? কে শাখা পরবেন কে সিঁদুর পরবেন সবার ব্যক্তিগত অভিরুচি। শাখা সিঁদুর পরলেই কেউ বিরাট সতী সাবিত্রী হয়ে যান না। আর এরকম অনেক মহিলাকে জানি যারা শাখা সিঁদুর সেভাবে না পরেও এত বড় বড় সংসার ধরে রেখেছেন সারা জীবন যে চিন্তাই করতে পারবেন না। শাখা সিঁদুর পরা দিয়েই কোনো মানুষের সতী সাবিত্রীগিরি প্রমাণ হয় না। আমি কোথাও কোনো দিন বলি, সে বললাম যে এই যে অল্প জানাও ভয়ঙ্করী, জানি না আমার ইন্টারভিউ দেখুন তো কোথায় বলতে পারবেন কোথাও শাড়ি পরা নিয়ে কথা বলেছি আমি? কারণ আমি সারাদিন কাজ করে বেড়াই, আমার পক্ষে কেন বহু মেয়ের পক্ষে এরকম সবসময় শাড়ি পরা সম্ভব নাকি? বাসে ট্রামে ঘুরছেন, এত কাজকর্ম করছেন, সম্ভবই না কারোর পক্ষে। আরও লেখা হচ্ছে যে আরজি করে যে ডক্টরটার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার কি কোনো পোশাকের প্রবলেম ছিল? আরে তার পোশাকের প্রবলেম কে বলেছে? এটা একটা ছেলের সঙ্গে তো হতে পারতো। পোশাকের জন্য এসব হয় নাকি সব সময়? কে বললো এসব কথা? এটা একটা প্রবৃত্তি, যারা করেন এগুলো তাদের মধ্যেকার একটা পাশবিক প্রবৃত্তির জন্য এগুলো করেন। এটা কি পোশাকের জন্য হয়? পোশাকের জন্য একটা সাময়িক উত্তেজনা হতে পারে, এগুলো মানুষ প্রবৃত্তির কারণে করে। যারা এসব বলেন তারা না আসলে তাদের মানে কি বলবো, এত বলতে ইচ্ছেও করে না কিছু। যাকে ছাড়ো। আরো মানুষ এই যে পোশাক নিয়ে যখন আপনি সরব আমি পোশাক নিয়ে সরব হইনি, না না আমি সিগারেট খাওয়া নিয়ে ওইভাবে বলিনি। আমি যে দেখবেন মেয়েরা যে সিগারেট খান আর পুরুষ, বারবার আমার ইন্টারভিউগুলো দেখবেন, আপনারাও যদি না দেখে থাকেন আমি বলে দিই, আমি মেয়েরা কেন, আমি বারবার উল্টোটা বলছি যে মেয়েরা কেন সিগারেট খাবেন, মেয়েরা কেন মদ খাবেন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সেটা যদি কাউকে হার্ম করে তখন কথা বলি, ওগুলো তাদের ওমেন এম্পাওয়ারমেন্টের অঙ্গ, মাই লাইফ মাই চয়েস। আমি বলেছি ক্লিয়ারলি বলে দিই যে দেখবেন পুরুষ মানুষ সিগারেট খান নেশায়, মেয়েরা কিন্তু নেশায় না, মেয়েদের খানিকটা শো অফ সিগারেট খাওয়াটা। মেয়েরা যে রাস্তাঘাটে সিগারেট খান ওনারা এক্সপেক্ট করেন লোকে ওনাদের দেখবে। এখনও আমি সে জায়গাতেই দাঁড়িয়ে থাকলাম। আমার কি আপত্তি, কে সিগারেট খাবেন কে মদ খাবেন, আমার সবসময় একটাই কথা, তার সেই ভিত্তিতে যদি পুরুষ মানুষের ঘাড়ে বন্দুক রেখে আর বুকে পা রেখে আপনারা মনে করেন ওমেন এম্পাওয়ারমেন্ট করবেন, পুরুষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তখন আমি নিশ্চয়ই কথা বলবো। তা নিয়ে লিখছে যে মেয়েদের লাইফে ছেলেদেরকে কেন ঢোকাচ্ছেন আপনি, কোনো চিন্তাই নেই, আর এগুলোকে দিয়ে রেপকে কি জাস্টিফাই করছেন? কোথায় আমি রেপকে জাস্টিফাই করলাম? কবে? কিসের জন্য? কী বলছেন? ওনার মনে হচ্ছে ওনার নিজস্ব কোনো প্রবলেম আছে। আমি কেন রেপকে জাস্টিফাই করবো? আর এই মেয়েদের লাইফে ছেলেকে আমি ঢোকাবার কে? একটা ছেলে একটা মেয়ে তাদের লাইফে একে অপরে ঢুকবে কিনা সেটা তারা নিজেরা ঠিক করবেন। হু অ্যাম আই এম নোবডি। আমাদেরই এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে বেশিরভাগ মেয়েরা ছোট পোশাক পরে, দায় কি শুধু মেয়েদের? কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে বহু পুরুষ মানুষ চায় যে তাদের গার্লফ্রেন্ড বা তাদের হবু স্ত্রী বা স্ত্রী তাদেরকে হট বা কিউট লাগুক। সেটাও আমি বলেছি, আমি তো সেটাও বলেছি যে পুরুষ বিয়ের আগে চায় তার গার্লফ্রেন্ড এরা ছোটো ছোটো পোশাক পরবেন, তিনি তাদের নিয়ে তার বন্ধুদের কাছে খুব গর্বিত হবেন। কিন্তু সেটাই কী হয়, মেয়েদের তখন ওটাই অভ্যেস হয়ে যায়। তারপরে বিয়ের পরে যখন মেয়েটি ওটাই পড়তে চায়, আমি তো এটাও বলেছিলাম যে সেটা কিন্তু মেয়েটির দোষ নয়, পুরুষটির তখন আর ভাল লাগে না সেটা, তারপরে সে নিয়ে অশান্তি শুরু হয়। আপনারা বোধহয় সবাই আমার কথা বুঝতে কোথাও ভুল করেন, আমার মনে হয় আপনারও একটু প্রবলেম হয়েছে বুঝতে মনে হয়। আমি কিন্তু খুব ক্লিয়ারলি বারবার এই কথাগুলো বলছি যে বিয়ের আগে ছেলেরা ভাবেন আমার গার্লফ্রেন্ড সিগারেট খাবে, আমার গার্লফ্রেন্ড ডিস্কে যাবে, ড্রিঙ্ক করবে, খুব ভালো। আমি বন্ধুদের সামনে দেখাচ্ছি, দেখেছিস আমার কি গার্লফ্রেন্ড, সেটাই মেয়েটি তখন তো কী হচ্ছে, মেয়েটার সেটা অভ্যেসে পরিণত হচ্ছে বা মেয়েটা ভাবছে এটাই চলবে। বিয়ের পরে সেই মেয়েটি যখন সেটাই করতে চাইছে তখন পুরুষটির প্রবলেম শুরু হচ্ছে, সেখান থেকে অশান্তি শুরু হচ্ছে। আমি কিন্তু আগাগোড়াই বলে আসছি যে ছেলেদের প্রবলেম প্রচুর, কোনো দিন বলিনি এসব কথা। আমার সাক্ষাৎকারগুলো শুনবেন মন দিয়ে। সন্দীপ ঘোষ তিনি বলছেন যে তাকে নাকি মিডিয়া মানে আরো বেশি লোকের কাছে পরিচিত করে দিচ্ছেন। আমি এদের নিয়ে কথাবার্তা একদম বলতে চাই না, এটা একদম রাজনৈতিক কথাবার্তা, ওনাকে নিয়ে আমার বক্তব্য থাকতে পারে না কোনো। সৌরভ গাঙ্গুলি তিনি যখন বললেন সেই নিয়ে বলা হচ্ছে যে দাদা তুমি দালাল হয়ে গেছো। আরে ভাই আমি এটাই বলতে চাইছিলাম, সৌরভ গাঙ্গুলি টাঙ্গুলি হচ্ছেন একটা আইকন বাঙালির, তাদের নিয়ে কথা চলতে পারে। তো আমি এটা নগণ্য পুরুষ অধিকার কর্মী, যার খুবই একটা মানে কিছুই না, আমি পুরুষ মানুষ নিয়ে কাজ করি, একটা সংস্থা আছে, তাতে কিছু মানুষ আছেন, নারীও আছেন, কিছু পুরুষও আছেন। তো আমায় নিয়ে কেন এসব? সৌরভ গাঙ্গুলির সঙ্গে আর আমার তুলনা চলে না, উনি একটা বাঙালির আইকন। দেবকে নিয়েও কথা চলতে পারে, উনি মহানায়ক, আমি কে? আমাকে তাই জন্য আমাকে নিয়ে কথাবার্তাগুলো জাস্টিফাইড না, ওনাদের নিয়ে হতে পারে।
ওনাদের থেকে বাঙালি প্রত্যাশা করে, ওনারা কথা বলবেন। আমার থেকে তো আর বাঙালি প্রত্যাশা করে না। কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তাদের শাড়িতেই আপনাকে রাখা হচ্ছে। সে তো আমার বাবার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। এই আরজিকর কাণ্ড নিয়ে যে এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি কি চান সেটা অবশ্যই মানুষ বিচার জানতে চাই, চাইছে। অবশ্যই বিচার চাই, অবশ্যই বিচার চাই। এরকম ন্যাক্কারজনক ঘটনার বিচার চাইবো না? নিশ্চয়ই বিচার চাই। স্বপ্নদ্বীপের বেলাও তাই বলেছিলাম, বিচার চাই।